হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পীযুষদার পাঠশালা। তো ফ্রেন্ডস, কী করছি এখানে, আমরা যে সিরিজটা স্টার্ট করেছি সেটা হচ্ছে প্র্যাকটিসের সিরিজ। ডব্লিউবিপির কনস্টেবল, এসআই বা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা হোক যেখানে ইংলিশ আসে, তো তার জন্য আমরা ডেলি 5টা করে কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করছি। এবং কোশ্চেনটা দেখে মনে হচ্ছে মাত্র 5টা কোশ্চেন, কিন্তু এর ভেতরে যে ডিসকাশানগুলো আমাদের হচ্ছে সেটা তোমাদের অবশ্যই অত্যন্ত উপকারী হবে তোমাদের জন্য, এবং অনেক কিছু শিখতে পারবে এই 5টা মাত্র কোশ্চেন থেকেই। তো আমরা 5টা করে কোশ্চেনের অ্যান্সার করব এখানে। তো আজকে আমাদের এটা 2 নম্বর ভিডিও হচ্ছে। আগের একটা আমরা অলরেডি 5খানা কোশ্চেন করে ফেলেছি, সেটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। তো আজকে আমরা স্টার্ট করব আমাদের 2 নম্বর সেট। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে আমরা দেখব। দ্য নিউজ ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু। তো তোমাদের আমি রিকোয়েস্ট করব, যারা দেখছো ভিডিওগুলো তারা অবশ্যই পজ করবে ভিডিওটা, নিজেরা ট্রাই করবে অ্যান্সার করার, এবং তারপরে আবার দেখবে তোমরা সঠিক হয়েছে কিনা অ্যান্সারটা। তো দ্য নিউজ ওয়াজ ড্যাশ গুড টু বি ট্রু, এখানে অপশান আছে TOO2, সো, ভেরি আর অ্যাজ। তো এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই যে, আশা করছি অনেকেই অ্যান্সার করতে পেরেছো। এই যে সিঙ্গল ও দিয়ে টুটা দেখেছো, যেটা ইনফিনিটিভের টু, তাহলে এটা দেখে অনেকেই এখানে TOO2 করে দিয়েছো অ্যান্সার, এবং এটাই সঠিক অ্যান্সার অবশ্যই। দ্য নিউজ ওয়াজ টু গুড টু বি ট্রু। এইবার আমরা যেটা করব এখানে, যে বাকিগুলো কেন হবে না সেটা দেখে নেবো আমরা। তো সর্বপ্রথম আমরা দেখি যে এই TOO, এই যে টু, এটা কিসের মিনিং করছে বা কোথায় কোথায় বসে TOO2। তো জেনে রাখো, TOO2 এই যে অ্যাডভার্বটা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয় এটাকে, তো এই অ্যাডভার্বটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। যখন কোনো সেন্টেন্সে বসে এই অ্যাডভার্বটা, এটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। নেগেটিভ সেন্স মানে কি বলতে চাইছি, দেখো এখানে কি সেন্টেন্সটা আছে। দ্য নিউজ ওয়াজ টু গুড টু বি ট্রু। খবরটা এতটাই ভালো ছিল সত্য হওয়ার জন্য। তো এখান থেকে আমরা মিনিংটা ঠিক ধরতে পারছি না যে সত্য হওয়ার জন্য এতটা ভালো ছিল বা সত্য হতে এতটা ভালো ছিল, মিনিং কি। অ্যাকচুয়ালি যখন এই টু কোনো ওয়ার্ডের সঙ্গে বসে, তখন দ্বিতীয় যে অংশটা থাকে সেন্টেন্সের, সেই অংশটাকে নেগেটিভ করে দেয়। অর্থাৎ এই যে দ্বিতীয় অংশটা আছে, যেটা TO এর পরে আছে, বি ট্রু, তার মানে এটা দাঁড়িয়ে যাবে ক্যান নট বি ট্রু। অর্থাৎ এই দ্বিতীয় অংশটাকে নেগেটিভ করে দেবে। তাহলে যেখানে টু বসবে যে সেন্টেন্সে, সেই সেন্টেন্সের দ্বিতীয় অংশ যেটা থাকবে সেই অংশটাকে এর নেগেটিভ করে দেবে, অর্থাৎ এর সেন্সটাই নেগেটিভ হবে। তাহলে বলছে খবরটা এতটাই ভালো যে এটা সত্য হতে পারে না, এটা বলতে চাইছে এখানে। এইবার প্রশ্ন হচ্ছে, এই টু, এই যে অ্যাডভার্বটা, এটা বেশিরভাগ সময় একটা প্রিপোজিশন TO একে নিয়ে বসে। সেই জন্য তখন কি করে, সেন্টেন্সে এ কনজাংশনের কাজ করে। এটাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়, পেয়ার কনজাংশন বলা হয়। এ সবসময় একসাথে বসে, এরা টু থাকলেই TO2 থাকবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে টু একাও বুঝতে পারে। যেমন আমি এখানে বললাম, দ্য বয় ইজ টু ব্যাড। এই সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স। এখানেও যে টু এর মিনিংটা হচ্ছে, এটা নেগেটিভ সেন্স দিচ্ছে যে ছেলেটা খুবই খারাপ। তাহলে অত্যধিক মাত্রায় বোঝাচ্ছে এখানে, এখানে মাত্রা বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, সেই কারণে এটা অ্যাডভার্ব এখানে। তো TOO2 এর ব্যবহার তোমরা জেনে গেছো। এইবার কখন এই TOOর জায়গায় সো বসাই আমরা সেটা দেখে নিই। এই TOO2 তার সঙ্গে TO2 এরা কোথায় বসে, সিম্পল সেন্টেন্সে বসে। যদি সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে আমরা টু বসাই। এই সেম সেন্টেন্স যদি কমপ্লেক্সে দাঁড়িয়ে যায়, যদি আমরা কমপ্লেক্স বানাই এই সেন্টেন্সটাকে, সেখানে এই টুটার জায়গায় যেটা আমি লিখেছিলাম একটু আগে, ক্যান নট, এটা বসে।
আর এই ডবল ও দিয়ে যে টুটা আছে এর জায়গায় সো বসাতে হয় আমাদের। তো আমরা এখানে দেখতে পেলাম সো এর ব্যবহার কোথায় হয়। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে নিয়ে যাই তখন আমরা লিখব দ্য নিউজ ওয়াজ সো গুড দ্যাট ইট ক্যান নট বি ট্রু। তাহলে একটা দ্যাট আসবে এবং ক্যান নট আনতে হবে আমাদের, মানে সো ডাইরেক্ট নেগেটিভ করছে না, এ ক্যান নট নিয়ে নেগেটিভ হচ্ছে, কিন্তু টু যখন বসে এ ডাইরেক্ট সেন্সটাকে নেগেটিভ করে দেয়, আমাদের আর ক্যান নট লিখতে হয় না। সেই কারণেই আমি তোমাদের বলেছিলাম যে টি ডবল ও টু যেটা এটা নেগেটিভ সেন্স দেয়। বেশ, তাহলে আমরা টি ডবল ও টু কোথায় বসে আর সো কোথায় বসে এটা জেনে নিলাম। এবার আমরা দেখি যে ভেরি এই অ্যাডভার্বটা কোথায় বসবে। তাহলে ধরো আমি তোমাকে বললাম যে আই স এ ড্যাশ ইন্টারেস্টিং মুভি। আমি এখানে লিখেছি আমি খুবই একটা ইন্টারেস্টিং মুভি দেখেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি বসাবো আমরা, ভেরি বসাবো, সো বসাবো, নাকি মাছ বসাবো, নাকি টি ডবল ও টু বসাবো? তাহলে এখানে অ্যান্সার অবশ্যই ভেরি হবে। কেন ভেরি হবে এখানে? তাহলে মনে রাখবে তোমরা, এটা একটা রুল যে যেখানে প্রেজেন্ট পার্টিসিপল বসে থাকে তার আগে অবশ্যই আমাদের ভেরি বসাতে হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসাবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কি বললাম? ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, ইন্টারেস্ট একটা ভার্ব যেটা ফার্স্ট ফর্মে আছে, তার সঙ্গে আইএনজি বসে আছে, তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি হলো। এবং কিসের কাজ করছে? দেখো মুভি, এই নাউনটাকে বিশেষিত করছে। তাহলে নাউনের সম্পর্কে যে বলে সে অ্যাডজেক্টিভ, তাহলে কাজ করছে অ্যাডজেক্টিভের, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের আগে অবশ্যই আমাদের তাহলে ভেরি বসাতে হবে। আমরা এখানে মাচ ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং বলতে পারি না এই সেন্টেন্সে। এবার মাছ কোথায় বসবে? তাহলে এখানে আমি কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপল। যদি পাস্ট পার্টিসিপল হয়ে যায় ওয়ার্ডটা, যদি পাস্ট পার্টিসিপল থাকে, পাস্ট পার্টিসিপল কি? ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং সেটাও অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি অর্থাৎ V4 যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, আর V3 যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপলের আগে মাছ বসে আর প্রেজেন্ট পার্টিসিপলের আগে ভেরি বসে, এটা তোমরা অবশ্যই নোট করে নেবে। তাহলে যদি এরকম থাকতো সেন্টেন্সটা যে আই ওয়াজ ড্যাশ এক্সস্টেড ইন দ্য ইভিনিং, আই ওয়াজ ড্যাশ এক্সস্টেড ইন দ্য ইভিনিং, বলছে আমি সন্ধ্যাবেলায় ভয়ঙ্কর রকমের এক্সস্টেড হয়ে গিয়েছিলাম, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাহলে এখানে আমরা ভেরি এক্সস্টেড লিখব কি? খুবই। সেন্সটা কি আসছে? খুবই, প্রচুর পরিমাণে। তাহলে এখানে ভেরি বসতে পারি কি? শুনে মনে হচ্ছে হ্যাঁ ভেরি বসতে পারে, কিন্তু ভেরি বসালে এখানে ভুল হয়ে যাবে, এখানে মাছ হবে। আই ওয়াজ মাচ এক্সস্টেড ইন দ্য ইভিনিং। এবার কেন হচ্ছে এখানে? তাহলে দেখো এক্সস্টেড এটা V3 বসে আছে, V3 যেহেতু বসে আছে, এবার কি করে বুঝলে যে এটা V3? এটা তো V2 হতে পারে, এক্সস্টেড V2 হতে পারে, কিন্তু বি ভার্ব বসে আছে, বি ভার্বের পরে কখনো V2 বসে না, সবসময় V3 বসে। তাহলে বুঝতে পারছি এটা V3। এবার কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের কাজ করছে। আয়ের সম্পর্কে বলছে, প্রোনাউনের সম্পর্কে বলছে, এটা অ্যাডজেক্টিভই অবশ্যই। তাহলে এক্সস্টেড এই যে ওয়ার্ডটা, এটা পাস্ট পার্টিসিপল হয়ে এখানে বসে আছে, সেই কারণে আমাদের মাছ ইউজ করতে হবে, ভেরি ইউজ করতে পারবো না। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? তো এই ছিল প্রথমের আলোচনা। আর যেটা বাকি রইল আমাদের ডি এর যে অপশানটা অ্যাজ, এই অ্যাজ সব সময় আর একটা অ্যাজকে নিয়ে বসে রিলেটিভ কনজাংশন হিসাবে, মানে অ্যাজ কখনো একা বসে না, অ্যাজ সবসময় অ্যাজকে নিয়ে বসে। এবার কখন বসে মনে রাখবে? পজিটিভ ডিগ্রিতে বসবে, পজিটিভ ডিগ্রিতে বসবে। পজিটিভ ডিগ্রি কার হবে? ডিগ্রি কার হবে? অবশ্যই অ্যাডজেক্টিভের হবে। তাহলে পজিটিভ ডিগ্রির যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার সঙ্গে অ্যাজ বসবে, কিন্তু অ্যাজ থাকলেই তার সঙ্গে আর একটা অ্যাজ বসবে।
তাহলে এখানে তোমরা বলবে দাদা ঠিক আছে, গুড যে ওয়ার্ডটা এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, কারণ গুড, বেটার, বেস্ট, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাহলে এখানে অ্যাজ বসবে না কেন? তার কারণ আমরা আর কোনো অ্যাজ দেখতে পাচ্ছি না এরপরে, এবং এখানে কোনো তুলনাও বোঝাচ্ছে না। ডিগ্রি কখন আসে? যখন তুলনা বোঝায়। তাহলে এখানে তুলনার কোনো প্রশ্নই নেই, সেহেতু আমরা অ্যাজ বসাবো না। দ্বিতীয় ক্ষেত্রে সোয়ের আর একটা ব্যবহারে আমরা দেখতে পাই যে অ্যাজের সঙ্গে আবার সো বসে কখনো, এবং এটাও পজিটিভ ডিগ্রিতেই বসে, পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের সঙ্গেই বসে। তাহলে প্রশ্ন হচ্ছে অ্যাজ কখন বসাবো আর সো অ্যাজ কখন বসাবো? তাহলে এটা সিম্পলি মনে রাখবে যে সো অ্যাজ আমি আগেই কি বলেছিলাম যে সবসময় নেগেটিভ বোঝায়। দেখো ক্যান নট ছিল যেখানে সো বসিয়েছিলাম আমরা, তাহলে সো অ্যাজ সবসময় নেগেটিভের সঙ্গে বসে, নেগেটিভ পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের সঙ্গে বসবে সো অ্যাজ, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বসবে অ্যাজ। এইখানে যখন আমরা ডিগ্রির কথা বলেই দিলাম তখন আমরা মাছের আর একটা ইউজ দেখে নিই, যেটা আমি একটা ইউজ তোমাদের দেখালাম। মাছ যে ওয়ার্ডটা, এটা মনে পড়ে গেল আমার, খালি যে মাছ ওয়ার্ডটার ব্যবহার একটা কি বললাম আমি, পাস্ট পার্টিসিপল। এই ওয়ার্ডটা কিন্তু কম্প্যারিজনের ক্ষেত্রেও বসে, যদি কারোর সঙ্গে আমরা তুলনা বোঝাই, কম্পেয়ার করি, সেখানেও মাছ ওয়ার্ডটা বসানো যায়, ভেরি ওয়ার্ডটা বসাতে আমরা পারবো না। যেমন মাই ব্রাদার ইজ ড্যাশ বেটার দেন মি। এবার এইখানে কি বসবে? মাই ব্রাদার ইজ ভেরি বেটার দ্যান মি নাকি মাচ বেটার দ্যান মি? তাহলে অবশ্যই এখানে মাচ অ্যান্সার হবে। এটা খুব ভালো করে মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ একটা রুল এটা, যে মাচ সবসময় কম্প্যারাটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের সঙ্গে বসে, এটা মনে রাখবে। ভেরি, সো কিচ্ছু বসবে না, মাচ বসবে। তাহলে এখানে বেটার ওয়ার্ডটা আছে, বেটার ওয়ার্ডটা কি বোঝায়? কম্প্যারাটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, গুড, বেটার। তাহলে এটা কম্প্যারাটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, সেই জন্য আমাদের এখানে মাছ বসাতে হবে, ভেরি বসালে ভুল হয়ে যাবে। তাহলে এটাও শিখে নিলাম আমরা এখান থেকে। বেশ, এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনের দিকে চলে যাব। ফ্রেন্ডস, দ্বিতীয় কোশ্চেন আমাদের কি আছে? আই হ্যাভ নেভার সিন ড্যাশ লার্জ অ্যানিম্যাল বিফোর। বলছে আমি এর আগে এই ধরনের এত বিশাল প্রাণী দেখিনি। তো এখানে অপশান আছে এনি, অ্যাজ, সাচ, এ আর সো। তো এইবার কোনটা অ্যান্সার হবে এখানে নিজেরা ট্রাই করো আগে। তো আমি আশা করছি তোমরা সঠিক অ্যান্সার করতে পেরেছো। যেটা আমার ধারণা, মেবি তোমাদের মধ্যে কেউ কেউ সাচ এ অ্যান্সার করেছো, কেউ কেউ এনি অ্যান্সার করেছো। তো যারা সাচ এ অ্যান্সার করেছো তারা সঠিক অ্যান্সার করেছো, যারা এনি অ্যান্সার করেছো তাদের একটু ভুল হয়ে গেছে এখানে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা এক দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এনি হতে পারে, কিন্তু এনি এখানে বসবে না। তো আগে আমরা কি করব? সাচ এ, এই ওয়ার্ডটার মানে কি? সাচ এ মানে হচ্ছে অফ দ্যাট টাইপ, এই ধরনের। অর্থাৎ সাচ এর পর কোনো একটা নাউন বসবে এবং সেই নাউনটা যে টাইপের সেই টাইপটাই বোঝাচ্ছে, মানে এই ধরনের বড় প্রাণী। তাহলে সাচ এ মানে হচ্ছে অফ দ্যাট টাইপ, এই ধরনের। তাহলে এখানে সাচ এ বসে গেল। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাজ তো বসবে না, আমরা আগের যে কোশ্চেনটার অ্যান্সার করলাম সেটা থেকেই বুঝে গেছি। তার কারণ অ্যাজ বসালে আমাদের আর একটা অ্যাজ দিতে হবে, যেটা এখানে নেই। সো বসালে আমাদের দ্যাট প্লাস ক্যান নট বসাতে হবে। তাহলে সো বাদ চলে গেল, অ্যাজ বাদ চলে গেল। এইবার যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে এনি। যেখানে এনি, এই ওয়ার্ডটা কেন বসবে না? তো দেখে নিই আমরা যে এনি, এই যে ওয়ার্ডটা, এটা কোন কোন জায়গায় বসে। এটা অ্যাডজেক্টিভ একটা। তাহলে এই যে অ্যাডজেক্টিভটা, এই অ্যাডজেক্টিভটা কার কার সঙ্গে বসে? তাহলে ভালো করে তোমরা এটা নোট করো, খুব ভালো, এটা কাজে লাগবে ভবিষ্যতে তোমাদের। যে দুটো শুধু রুল লেখো এখানে, যে এনি কোন কোন সেন্টেন্সে বসে। তাহলে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসতে পারে এনি, আর 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে। এবার যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে বসে, অর্থাৎ স্টপ দিয়ে যে সেন্টেন্সগুলো শেষ হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আদার ওয়ার্ডস থাকে। তাহলে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য বাংলায় যাদের বলা হয়, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে এনি তখনই বসবে যদি এটা নেগেটিভ হয়। তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ হতে হবে এবং অ্যাসার্টিভ হতে হবে, প্লাস
যে নাউনের আগে এনি বসবে সেই নাউনটাকে আনকাউন্টেবল হতে হবে। আনকাউন্টেবল মানে যাকে গোনা যায় না। এই কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আলোচনা আগে করে দেখে নেবে, আছে সেখানে। তো এই যে আনকাউন্টেবল নাউন, আমরা এখানে দেখব যে এই যে প্রথম ক্রাইটেরিয়াটা এনি বসানোর জন্য, সেটা কি ফুলফিল করছে এই সেন্টেন্স? তাহলে এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স? হ্যাঁ, অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুলফিল করে গেছে। এই সেন্টেন্সটা কি নেগেটিভ সেন্টেন্স? হ্যাঁ, নেভার রয়েছে, তাহলে অবশ্যই এটা নেগেটিভ সেন্টেন্স। দ্বিতীয় ক্রাইটেরিয়াও ফুলফিল করে গেছে, এই কারণে তোমাদের মনে হয়েছে যে এখানে বসে যাবে নি। কিন্তু 3 নম্বর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেটা কি ফুলফিল করছে? নাউন কি আছে? অ্যানিম্যাল। অ্যানিম্যাল কি আনকাউন্টেবল নাউন? না, কাউন্টেবল নাউন। অ্যানিম্যালস হয়তো প্লুরাল হয় এর। তাহলে যেহেতু এটা আনকাউন্টেবল নয়, তাই আমরা এনি বসাতে পারিনি এখানে। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসতে পারে, কিন্তু এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেটাকে অ্যাফার্মেটিভ হতে হবে অবশ্যই, মানে হ্যাঁ বাচক হতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসবে, প্লাস যে নাউনটা থাকবে সেটা কাউন্টেবল হতে হবে। এখানে উল্টে যাবে নিয়মটা, অর্থাৎ অ্যাসার্টিভ যদি হয় তাহলে নেগেটিভ হতে হবে, ইন্টারোগেটিভ যদি হয় অ্যাফার্মেটিভ হতে হবে, অ্যাসার্টিভ হলে আনকাউন্টেবল হতে হবে, আর ইন্টারোগেটিভ হলে কাউন্টেবল হতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি যে টু ইউ হ্যাভ এনি সিস্টার। তাহলে এই সেন্টেন্সটা দেখো, ডু ইউ হ্যাভ এনি সিস্টার। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি? ইন্টারোগেটিভ, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ অবশ্যই। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? অ্যাফার্মেটিভ। এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স? অবশ্যই অ্যাফার্মেটিভ, কোথাও নো, নেভার, নান এইসব ওয়ার্ড নেই, তাহলে এটা নেগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ। তৃতীয় ক্রাইটেরিয়া কি? নাউন বা প্রোনাউনটাকে কাউন্টেবল হতে হবে। তাহলে এখানে নাউন কি আছে? সিস্টার। সিস্টার কি কাউন্টেবল? অবশ্যই কাউন্টেবল। তাহলে সব কটা আমাদের ক্রাইটেরিয়া মিলে গেছে, সেই জন্য আমরা এখানে এনি বসিয়েছি। তো আশা করছি এরপরে আর কোনো প্রবলেম থাকবে না। এনি, সাচ, সো, টু, অ্যাজ, ভেরি, মাচ, এই সমস্ত ওয়ার্ডগুলো কোথায় আমরা বসাই সেটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমি আশা করছি। এরপরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের দিকে। সো ফ্রেন্ডস, আমরা 3 নম্বর সেন্টেন্স দেখছি। 3 নম্বর সেন্টেন্সে একটা এরার কারেকশন দেওয়া আছে। ইফ উই হিট আইস ইট উইল চেঞ্জ ইনটু ওয়াটার। এটা দেখো, অপশান এ ইফ উই, বি হিট আইস, সি এতে কি আছে? ইট উইল চেঞ্জ, ডি ইনটু ওয়াটার, আর ই হচ্ছে নো এরার। তাহলে তোমরা এটা ট্রাই করো অ্যান্সার করার। সো ফ্রেন্ডস, আশা করছি অনেকে অ্যান্সার করতে পেরেছো এটার, যারা পারোনি তারা দেখে নাও। তো এখানে কি বলছে যে যদি আমরা বরফকে তাপ দিই এটা জলে পরিণত হয়ে যাবে। তাহলে এই যে ঘটনাটা, বরফকে তাপ দিলে জলে পরিণত হওয়ার, এটা কি সম্ভাবনা আছে? অর্থাৎ এটা কি প্রবাবিলিটি বোঝাচ্ছে, নাকি এটা নিশ্চয়তা বোঝাচ্ছে? এটা সত্য, চিরকালের জন্য সত্য? অবশ্যই এটা জেনারেল ট্রুথ, অথবা আমরা বলতে পারি এটা সায়েন্টিফিক ট্রুথ, এটা ইউনিভার্সাল ট্রুথ। যদি তাপ দেওয়া হয় বরফকে তাহলে অবশ্যই সেটা জলে পরিণত হবেই, এখানে কোনো সম্ভাবনার ব্যাপার নেই। হতেও পারে, নাও হতে পারে, এরকম না, হবে এটা। তাহলে এই যে জেনারেল ট্রুথ বোঝাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের টেন্স দেখতে হবে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স যে সেন্টেন্স হয় তার দুটো পোর্শন থাকে আমরা জানি, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রিন্সিপাল ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজের টেন্স কি হবে, এই হচ্ছে প্রশ্ন। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর সাব ক্লজ, তাহলে একটা ক্লজ যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে দ্বিতীয় ক্লজটা মানে দ্বিতীয় অংশটা সেন্টেন্সের কোন টেন্সে হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বটা, যে দুটো ভার্ব থাকে এখানে। তাহলে একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি V1-এ আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। দ্বিতীয় ভার্ব এই যে চেঞ্জ, এটা কি শুধু চেঞ্জ থাকবে নাকি উইল চেঞ্জ হবে নাকি অন্য কিছু হবে? তাহলে জেনে রাখো, সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে দুটো টেন্স বসতে পারে। সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে হয় সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে অথবা সিম্পল ফিউচার টেন্স হবে। কখন কোনটা হবে? তাহলে দুটো টেন্স হয় এখানে, সিম্পল প্রেজেন্টই হতে পারে অথবা সিম্পল ফিউচার হতে পারে। তাহলে সিম্পল প্রেজেন্ট কখন হবে লিখে নাও, যদি জেনারেল ট্রুথ বোঝায়। জেনারেল ট্রুথ যদি বোঝায়, যেটা কোনো
সত্য বোঝাচ্ছে, সেটা বৈজ্ঞানিক সত্য হতে পারে, ঐতিহাসিক সত্য হতে পারে, সেটা ইউনিভার্সাল ট্রুথ হতে পারে, মানে চিরসত্য হতে পারে, যে কোনো সত্য যদি বোঝায় সেখানে আমরা সিম্পল প্রেজেন্টই ইউজ করব, অর্থাৎ দুটো ভার্বেরই সেম টেন্স হবে। আর ফিউচার কখন হবে? যদি প্রবাবিলিটি বোঝায়, প্রবাবিলিটি সম্ভাবনা যদি বোঝায়, তখন দ্বিতীয় টেন্সটা সিম্পল ফিউচারে চলে যাবে। কেন এরকম হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে দ্বিতীয় অংশ, অর্থাৎ প্রথম অংশটা যদি পূর্ণ হয়ে গেল, যদি তাপ দিলাম, তাহলে দ্বিতীয় যে অংশটা জল হয়ে যাওয়ার ঘটনাটা, এটা সম্ভাবনা যদি বোঝাতো তবেই আমরা ফিউচার ইউজ করতে, কারণ ফিউচারটাই সম্ভাবনা বোঝায়। ফিউচার মানে কি? যেটা এখনো আসেইনি, যেটা এখনো হয়নি সেটা ফিউচার। তাহলে যেটা আসেইনি সেটার সম্পর্কে আমরা নিশ্চিত কী করে হতে পারি? যদি সেটা সায়েন্টিফিক ট্রুথ হয় বা চিরসত্য হয়, মানে চিরকালই হয়ে আসছে এরকম কিছু হয়, তাহলে সেটা আমরা নিশ্চিত হতে পারি। কিন্তু যদি সম্ভাবনা থাকে এমন কিছু যেটা হতেও পারে নাও হতে পারে, সেক্ষেত্রে আমরা ফিউচার টেন্স বসাবো, কারণ ফিউচারেই ঘটনা হতেও পারে নাও হতে পারে। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখি যেখানে প্রবাবিলিটি বোঝাচ্ছে। তাহলে ধরো এরকম সেন্টেন্স দিয়েছে, ইফ আই ফাইন্ড টাইম আই গো টু সিনেমা। বলছে যদি আমার সময় হয় তাহলে আমি সিনেমায় যাব। তাহলে এইবার প্রশ্ন হচ্ছে, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, এরও দুটো অংশ রয়েছে, প্রিন্সিপাল ক্লজ আই ফাইন্ড টাইম, তাহলে এখানে V1 এটা প্রেজেন্ট টেন্সে সিম্পল প্রেজেন্ট, তাহলে দ্বিতীয় ভার্বটা হচ্ছে গো ভার্ব। তাহলে এই ভার্বটা কোন টেন্সে হবে? তাহলে অপশন তোমাদের কাছে দুটো আছে কেবলমাত্র, হয় এটা শুধু গো হবে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, অথবা সিম্পল ফিউচার উইল গো হবে। তাহলে কোনটা হবে এইবার? তাহলে আমাদের নিয়ম দুটো জানা আছে, আমরা দেখব দ্বিতীয় ঘটনাটা কি চিরসত্য নাকি সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে যদি সময় হয় তাহলে সিনেমায় যাওয়ার ঘটনাটা এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, এটা চিরসত্য নয় কোনোভাবেই। তাহলে যেহেতু প্রবাবিলিটি বোঝালো, তাহলে আমাদের ফিউচার ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল ফিউচার আমরা ইউজ করব। তাহলে আই উইল গো, এবার তোমরা বলবে শ্যাল গো হবে না দাদা। এখন বর্তমানে মডার্ন গ্রামারে সব জায়গাতেই উইল ইউজ করা যায়, সেক্ষেত্রে আমরা উইল ইউজ করেছি। শুধুমাত্র দুটো ক্ষেত্রে আমরা উইল ইউজ করি না, সেটা যখন টেন্স করাবো আমরা অবশ্যই বলবো যে কোথায় কোথায় আমরা শ্যাল বসাই আয়ের সঙ্গে। বেশ, তাহলে আমাদের 3 নম্বর কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার হবে সি। এখানে ভুল আছে, এরার আছে, এটা ইট চেঞ্জেস ইনটু ওয়াটার হবে। বেশ, আমরা 4 নম্বর সেন্টেন্স দেখব। ফ্রেন্ডস, 4 নম্বর সেন্টেন্স কি আছে? লেমনস আর সোল্ড ড্যাশ দ্য ডজন ইন দ্য মার্কেট। তাহলে বলছে এখানে ডজন দরে বিক্রি হচ্ছে লেমনস। তাহলে এখানে আমরা কি বসাবো প্রিপোজিশন হিসেবে? তাহলে ফ্রেন্ডস এর অ্যান্সার অবশ্যই বাই হবে। তাহলে লিখে নাও একটা নিয়ম প্রিপোজিশনের, যে যদি নাম্বার অথবা অ্যামাউন্ট বোঝায় কোনো গুডসের, গুড কি জিনিস? গুড মানে মালপত্র যেগুলোকে আমরা বলি, সেটা যে কোনো কিছু হতে পারে, কোনো ধরো জামা কাপড় হতে পারে, সেটা আবার কোনো ফলও হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে যদি কোনো গুডসের নাম্বার অথবা অ্যামাউন্ট বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করি। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ডজন। ডজন ওয়ার্ডটা কি? এটা একটা নাম্বার বোঝাচ্ছে, তাই না? তাহলে যেহেতু এটা নাম্বার বোঝালো, তাহলে আমরা এখানে বাই ইউজ করব। অ্যামাউন্ট বোঝাতে পারে, যেমন ধরো বললো যে লেমনস আর সোল্ড 60 রুপিস এ কিলো। তাহলে 60 টাকা কিলো বিক্রি হচ্ছে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে অ্যামাউন্ট বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বাই ইউজ করব। লেমনস আর সোল্ড বাই 60 রুপিস এ কিলো। তাহলে ক্লিয়ার হয়েছে, নাম্বার অথবা অ্যামাউন্ট যদি কোনো গুডসের বোঝায়, সেখানে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করি। আমরা চলে যাব আজকে লাস্ট কোয়েশ্চেন, আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। ফ্রেন্ডস, আজকে লাস্ট কোয়েশ্চেন আমাদের একটা ভয়েস চেঞ্জ আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। হোয়াট আর ইউ রাইটিং, এর অ্যান্সার কীভাবে করব, কত তাড়াতাড়ি এর অ্যান্সার হবে। তাহলে কি বলেছিলাম তোমাদের দেখতে, আমি ভয়েস চেঞ্জের অলরেডি সিরিজ স্টার্ট করেছি, আমরা ভয়েস চেঞ্জ করছি, 3টে ভিডিও দেওয়া হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে, তাহলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে, কিছুই ভাবতে হবে না, জাস্ট সূত্র বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কটা ভার্ব আছে দেখবো, আর রাইটিং 2টো ভার্ব আছে। তাহলে সূত্র কি আমাদের? এ ও টি V3 ভাই সাব।
তাহলে এওটি ভিত্রি ভাই সাহেব সূত্র আমাদের। এইবার আমরা কি করব, জাস্ট বসিয়ে যাব পরপর। তাহলে প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স WH এর, তাহলে সেই WH-টাই প্রথমে বসে যায়। তাহলে এই সূত্রের মধ্যে কোনটা WH? অবজেক্ট, কারণ এখানে অবজেক্টটাই হচ্ছে হোয়াট। তাহলে অবজেক্ট বসে গেল, তাহলে এরপরে কি কি পড়ে রইল? এটি ভিত্রি ভাই সাহেব। তাহলে এ কোনটা? অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে এখানে? আর। এবার আর আছে মানে বলেছিলাম তোমাদের এম ইজ আর তিনটেই আছে, ভেবে নিতে হবে। তাহলে হোয়াটের সঙ্গে কি বসে? ইজ বসে। তাহলে হোয়াট ইজ। তারপরে কি আছে? টেন্স। টেন্স কোনটা থেকে বুঝবো? মেন ভার্ব থেকে। মেন ভার্বে কি আছে? আইএনজি অর্থাৎ V4। তাহলে V4রা ক ভাই? এক ভাই। কে ভাই সেটা? বিং। তাহলে হোয়াট ইজ বিং। তারপরে ভিত্রি, কার ভিত্রি? মেন ভার্বের। মেন ভার্ব কি? রাইট। রাইটের ভিত্রি কি? রিটেন, বসিয়ে দিলাম। তারপরে কি আছে? বাই, বসিয়ে দিলাম। তারপরে কি আছে? সাবজেক্ট। সাবজেক্টকে ইউ, বসিয়ে দাও, কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, হয়ে গেছে অ্যান্সার। তাহলে হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ, এই হচ্ছে অ্যান্সার। আমরা তিনটে স্টেপেও অ্যান্সারটা করতে পারতাম কোয়েশ্চেনের। আবার আমরা এই এওটি ভিত্রি ভাই সাহেব সূত্র দিয়ে একটা স্টেপই হয়ে গেল সঙ্গে সঙ্গে অ্যান্সার। তাহলে যারা ভাবছো যে কি হড়বড় করে বলে দিল এগুলো এত তাড়াতাড়ি, তাহলে এটার জন্য আমার ভয়েস চেঞ্জের ভিডিওগুলো দেখতে হবে। তাহলে তোমরা নিজেরাও এরকম পটাপট অ্যান্সার করতে পারবে যে কোনো ভয়েস চেঞ্জের। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকবে। আবার আমরা পরের ভিডিওতে 3 নম্বর প্র্যাকটিস সেট করব, সেখানে আবার 5টা কোয়েশ্চেন, অন্য ধরনের কোনো কোয়েশ্চেন আলোচনা করব, যেগুলো অবশ্যই তোমাদের WBP কনস্টেবল হোক বা যে কোনো পরীক্ষা হোক গভর্নমেন্ট সার্ভিসের, সেখানে অবশ্যই তোমাদের কাজে লাগবে ইংলিশ গ্রামার শেখার জন্য। তো রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে যারা নতুন এসেছো, এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো, অন্যান্যদের দেখতে সাহায্য করবে। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের দিন। দিস মাচ ফর টুডে।